সময়টা খ্রিস্টপূর্ব প্রায় 558 বছর আগে, যখন উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমির একটা অংশে রাজত্ব করত হরওয়াঙ্ক রাজবংশ। সেই রাজবংশের একজন রাজা ছিলেন বিম্বিসার। তিনি তার সমগ্র সাম্রাজ্যকে পরিবেষ্টিত করে নাম দিয়েছিলেন মগধ। পরবর্তীকালে যা পাটলিপুত্র নামে পরিচিত হয়েছিল, আর সাম্রাজ্যের নাম মগধ সাম্রাজ্য। হরওয়াঙ্ক রাজবংশের রাজা বিম্বিসার অনেক রাজ্য জয় করে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলেও বৈশালী রাজ্যটিকে তখনও তিনি করায়ত্ত করতে পারেননি। তাই মগধ আর বৈশালীর মধ্যে সম্পর্ক ছিল সাপ আর নেউলের সম্পর্কের মতো। শিল্পকলার প্রতি বিম্বিসারের একটা দুর্বলতা ছিল, কারণ তিনি নিজেও একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। একদিন এহেন বিম্বিসারের কানে এসে পৌঁছল একটি নাম, আম্রপালি। সেই নারী নাকি শুধু রূপেই নয়, গুণেও অসামান্য। তার সেই ভুবন মোহিনী রূপ যখন নৃত্যশৈলীর সাথে মিলেমিশে একাকার হয়ে যেত, তখন নাকি তাকে স্বর্গ থেকে নেমে আসা এক পরী মনে হতো। এসব কথা যতই বিম্বিসারের কানে এসে পৌঁছয়, ততই তার মনে আম্রপালিকে দেখার আগ্রহ প্রবল থেকে প্রবলতর হতে থাকে। কিন্তু সে তো বৈশালীর নগরবধূ, তাকে দেখার কোনো উপায় নেই। কিন্তু উপায় তো একটা বের করতেই হবে। অনেক ভেবে তাই তিনি একদিন ঠিক করলেন যে বৈশালীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। সে সময় বৈশালী ছিল আর্যভট্টের প্রথম গণতান্ত্রিক যুক্তরাজ্য, তাই তাকে জয় করা এত সহজ ছিল না। কিন্তু আম্রপালিকে দেখার ইচ্ছেটা দিন দিন এত প্রবল হচ্ছিল যে সত্যি সত্যি একদিন তিনি বৈশালী আক্রমণ করলেন। বৈশালীর রাজা শক্ত হাতে বিম্বিসারের সৈন্যদের প্রতিহত করলেন। প্রাণ বাঁচাতে বিম্বিসার কোনো রকমে পালিয়ে বাঁচলেন। বৈশালীর সৈন্যদের চোখে এড়িয়ে নগরের বহু পথ ঘুরে ঘুরে তিনি একসময় এক গৃহের সামনে এসে উপস্থিত হলেন এবং খুব সন্তর্পণে দরজায় ধাক্কা দিলেন। গৃহে কি কেউ আছেন? গৃহে কি কেউ আছেন? আরে দাঁড়াও বাপু, দরজা ভেঙে ফেলবে নাকি? আপনার কি চাই? বহু ক্রোশ পথ পাড়ি দিয়ে আমি খুব ক্লান্ত, ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। তাই আজকের রাতটুকু কোথাও যদি একটু আশ্রয় পেতাম। না বাবু, কেউ হুট করে এসে বললেই এ গৃহে আশ্রয় মেলে না। আপনি অন্য কোথাও দেখুন। আমি আচ্ছা। মান্ডপী, ওনাকে অতিথিশালায় নিয়ে যা। ওনার জন্য সব রকম আয়োজন করে দে। দেখিস কোনো ত্রুটি যেন না থাকে। কিন্তু যা বলছি তাই কর। আপনি ওর সঙ্গে যান। কাল সকালে আমাদের সাক্ষাৎ হবে। শুভরাত্রি। শুভরাত্রি।
গৃহকর্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আমার অভিবাদন গ্রহণ করুন। আপনার পরিচয়? আমি গান্ধারা মহাজনপদের রাজধানী তক্ষশিলার বাসিন্দা। আমি নিজে একজন সঙ্গীতকার আর সঙ্গীতের গুণগ্রাহীও বটে। আপনি? আমি আম্রপালি। কি বললেন? হ্যাঁ, আমি আম্রপালি। আমার পিতামাতার পরিচয় সম্পর্কে আমি অবগত নই। আমাকে আমার পালক পিতা একটি আম্রকুঞ্জ থেকে উদ্ধার করেন, নাম রাখেন আম্রপালি। তিনি আমাকে সঙ্গীত আর নৃত্যের পাশাপাশি নানা শিক্ষায় শিক্ষিত করে তোলেন। আমি যখন ষোড়শী, তখন হঠাৎই একদিন আবিষ্কার করলাম যে আমি যেন কিভাবে সমগ্র বৈশালীর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছি। পুরুষ সমাজে আমাকে ঘিরে ভীষণ এক গোল বাঁধল। আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা একে অপরকে প্রতিযোগী ভাবতে শুরু করলো। এমনকি তারা নিজেদের মধ্যে হিংসা হানাহানি পর্যন্ত শুরু করে দিল। আর সেই সঙ্গে আমার জীবনের এক অভিশপ্ত অধ্যায় শুরু হলো। আমি এতটাই ভীত হয়ে উঠলাম যে গৃহের বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য কিছুতেই যেন আমার পিছু ছাড়তে চায় না। বিষয়টি যখন রাজার কানে পৌঁছলো, তখন তিনি রাজ্য জুড়ে হিংসা হানাহানি বন্ধ করতে এক সভা ডেকে আমাকে নগরবধূ ঘোষণা করে দিলেন। আমার নারীত্বের সব স্বপ্ন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। বুঝে গেলাম আর কোনো দিনই কোনো রাজপুত্র ঘোড়া ছুটিয়ে এসে আমাকে জয় করে নিয়ে যাবে না, কারণ আমি কারোর নই, অথচ সবার। তা আমার বৃত্তান্ত শুনে আপনি বোধহয় ক্লান্ত বোধ করছেন। না, একেবারেই না। বরং আমি যার পর নাই আশ্চর্য হচ্ছি এই ভেবে যে রূপ আর গুণ একজন মানুষের জীবনে কি করে অভিশাপ হয়ে উঠতে পারে। জানেন, নগরবধূ হয়ে ওঠার জন্য আমাকে বহু বছর নিজের সঙ্গে লড়াই করতে হয়েছিল। একদিকে এক সাংসারিক নারী হওয়ার অদম্য আকাঙ্ক্ষা, আর অন্যদিকে নগরবধূ। একদিকে স্বামী পুত্র নিয়ে এক সাংসারিক জীবনের স্বপ্ন, আর অন্যদিকে একটু একটু করে নিজেকে একটা ভোগ্য বস্তুতে রূপান্তরিত করার প্রচেষ্টা। বহু রাত আমার নিদ্রাহীন কেটেছে। কাউকে সে দুঃখের কথা মুখ ফুটে বলার অবকাশটুকু পর্যন্ত পাইনি। কেন জানি না আপনার সাথে ক্ষণিকের আলাপে মনে হলো আজ সব কিছু উজাড় করে দিই। মন্দিরের প্রবেশদ্বার উল্লঙ্ঘন করার পূর্বে মনের সব গ্লানি উজাড় করে সমর্পণ না করলে বিগ্রহের সামনে দাঁড়িয়ে করজোড়ে যতই প্রার্থনা করি না কেন, পুণ্য সঞ্চয় করা যায় না। কিন্তু আমি যে বিগ্রহ নই, এক অতি সাধারণ মানুষ। তবে আমার আরও একটি পরিচয় আছে, সে কথাই আজ থাক, অন্য একদিন শুনব। নিজের কথা বলতে বলতে খুব ক্লান্ত বোধ করছি। এখন একটু বিশ্রামের প্রয়োজন, পরে আবার দেখা হবে। আর সেদিন না হয় জেনে নেব আপনার নাম আর ওই যে কি একটা পরিচয়ের কথা বলছিলেন সেটাও।
এ নারীকে যতই দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি। শুধু রূপ আর গুণই নয়, স্বভাবেও এ নারী মহীয়সী। এক নারীর মধ্যে যেন আর এক নারীর বাস। কে সে? নিজের কক্ষে ফিরে আসতেই আম্রপালির মনে হলো অনেক চেনা সুরের ভিড়ে মনের গভীরে কোথাও যেন একটা অচেনা সুর বেজেই চলেছে, যে সুর সে আগে কোনো দিন শুনেনি, যে সুরের ব্যঞ্জনায় রয়েছে এক অকপট স্বীকারোক্তি, এক শিশুর সরলতা। এ নগরের সব পুরুষের চোখে সে এক নিতান্তই নগরবধূ, মনোরঞ্জনের উপকরণ মাত্র। আজই প্রথম এক পুরুষের চোখের আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখল এক নারী রূপে। নিমেষের মধ্যে কী যে ঘটে গেল সে বুঝেই উঠতে পারল না। তার মনের সকল উপকরণগুলো যেন কি এক যান্ত্রিকতায় এতদিন পেয়ে বসেছিল। আর যেন সে মুক্ত হলো। সে তো আর 5 জন নারীর মতোই হতে চেয়েছিল, কিন্তু সমাজের চোখে সে হয়ে উঠল নগরবধূ। যদিও এর জন্য দায়ী সে নিজেই। তার সৌন্দর্যের স্নিগ্ধ বিভা আর শিল্পশৈলী সব পুরুষের কাছে এক পরম প্রাপ্তি। তাই তাকে কাছে পাওয়ার লোভ সামলাতে না পেরে নগরের সব পুরুষরাই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। সেই হিংসা আর হানাহানি এড়াতেই রাজা তাকে নগরবধূ আখ্যা দিয়ে দিলেন। সেই মুহূর্ত থেকে সে তাদের কাছে হয়ে উঠল এক নারীরূপী ভোগ্যবস্তু, কিন্তু নারী নয়। সে বুদ্ধিমতী, তাই পুরুষের চোখের কদর্য ভাষা পড়তে তার বেশি দেরি হতো না। কিন্তু আজ এই মানুষটার দৃষ্টির গভীরে সে বহুদিনের হারিয়ে যাওয়া এক নারীকেই যেন খুঁজে পেয়েছে। তাই তাকে কিভাবে সে দূরে ঠেলে দেবে? ফলে আম্রপালি আর বিম্বিসারের মধ্যে এক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো। বিম্বিসার বেশ কিছুকাল রাজপাট ভুলে আম্রপালির গৃহেই অবস্থান করলেন। এরকমই এক ঘনিষ্ঠ মুহূর্তে একদিন যখন বিম্বিসার আম্রপালির গৃহের সংলগ্ন বাগিচায় ভ্রমণরত ছিলেন। মহাশয়ের প্রকৃতি পর্যবেক্ষণ করার অভ্যেস আছে মনে হচ্ছে। বিশেষ কিছু কি খুঁজে পেলেন? পেলাম বই কি, এই তো তোমাকে, মানে আপনাকে। তুমি সম্বোধনটা খারাপ লাগছে না। যে শব্দ সম্পর্কের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় তাকে বর্জন করাই তো বাঞ্ছনীয়। তা সেদিন আপনি কি যেন একটা বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, তবে সম্পর্কের মধ্যে অন্তরায়কে বর্জন করার দায়িত্ব কি শুধুই আমার, তোমার নয়? বেশ, বলো তাহলে। সেদিন আমি আমার আসল পরিচয় তোমার কাছে গোপন করেছিলাম, তাই আগে থেকেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং মগধ সম্রাট বিম্বিসার। কি কি বললে? আমার সঙ্গে মজা করছো? না আম্রপালি, আমি তোমার সঙ্গে মজা করছি না। তুমি চুপ করে আছো কেন আম্রপালি? ও, এর অর্থ তুমি আমাকে ক্ষমা করনি? করেছি। তোমায় ক্ষমা না করে যে আমার উপায় নেই। কিন্তু এই মুহূর্তে তুমি আমায় অনেকগুলো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিলে। প্রথমত, আমার মাতৃভূমির কাছে তুমি একজন শত্রু। শত্রুকে নিজের গৃহে থাকতে দেওয়ার অপরাধ হলো দেশদ্রোহিতার অপরাধ। আর সে অপরাধে হয়তো আমাকে কারাগারে পাঠানো হতে পারে, কিংবা শুলে বিদ্ধ হয়ে হয়তো প্রাণও দিতে হতে পারে। মরতে আমি ভয় পাই না। আর এ জীবনের আছেটাই বা কি? না আছে শুরু, না আছে শেষ। তবে যে মানবিক প্রশ্নটা আমার মনকে তোলপাড় করে দিচ্ছে একজন নারী হিসেবে, তাকে তুমি অস্বীকার করবে কিভাবে? আমি শুনেছি তুমি বিবাহিত, আর তোমার একটি পুত্র সন্তানও আছে।
তাই আমাদের সম্পর্কটা কি অবৈধ নয়? অবশ্য তুমি তো একজন পুরুষ, আর পুরুষদের তো সমাজ বহুবিবাহের ছাড়পত্র দিয়েই রেখেছে। ওটা তো তোমাদের জন্মগত অধিকার। আর তার উপর তুমি তো সম্রাট, তাই না সম্রাট? বেশ, তাহলে এই মুহূর্তে আমি এই গৃহ পরিত্যাগ করছি। না, শত্রুপুরীতে একবার যখন আত্মগোপন করে ঢুকে পড়েছ, তখন এত সহজে তোমার মুক্তি নেই। আমার পরিচারিকাদের চিৎকারে রাজার প্রহরীরা তোমায় ধরে ফেলবে, আর আমি সেটা হতে দিতে পারি না, কারণ একই দোষে যে আমিও দোষী। তোমার সারল্য আমার মন ছুঁয়েছে। আমি যে নিজের কাছেই বাধা পড়ে গেছি। তোমাকে বোঝাতে পারবো না আমার মনের মধ্যে কি ভয়ানক এক যুদ্ধ চলছে। সেই শৈশব কাল থেকেই কোনো পুরুষ মানুষের দৃষ্টিতে আজ অবধি এতটুকু ভালোবাসা খুঁজে পাইনি। যা পেয়েছি তা শুধুই ছলনা। কিন্তু সেদিনই প্রথম তোমার দৃষ্টিতে আমি নিজের নারী সত্তাকে খুঁজে পেয়েছিলাম। তোমার দৃষ্টির গভীরে ছিল এক শাশ্বত ভালোবাসার গল্প, যা আমি অস্বীকার করতে পারিনি। তুমি আমায় ছেড়ে যেও না সম্রাট, আমায় ছেড়ে যেও না। না না আম্রপালি, আমি তোমায় ছেড়ে চলে যাবার জন্য আসিনি। যেদিন প্রথম তোমার কথা শুনেছিলাম, সেদিন থেকেই আমি তোমার জন্য পাগল। তোমাকে একবার চোখের দেখা দেখার জন্য আমার মন বড়ই ব্যাকুল হয়ে উঠেছিল। সেই হেতু তোমার রাজ্য আক্রমণ করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এবার তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শাস্তি তো তোমায় পেতেই হবে। পারবে না, পারবে না আমার সারা জীবন এভাবে বুকের মধ্যে জড়িয়ে রাখতে? পারবে না? পারবো আম্রপালি, পারবো। এরপর নিজের রাজ্যে ফিরে গিয়ে বিম্বিসার রাজপাটে মন দিলেন ঠিকই, কিন্তু তার মন পড়ে রইল বৈশালীতে। এদিকে বিম্বিসারকে নিজের গৃহে আশ্রয় দেবার অপরাধে আম্রপালিকে নানা জনের নানা কটূক্তি শুনতে হচ্ছিল। যখন বিষয়টা রাজার কানে গিয়ে পৌঁছল, তখন দেশদ্রোহিতার অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। এই সংবাদ যখন বিম্বিসার শুনলেন, তখন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে বৈশালী আক্রমণ করলেন। তার উন্মত্ত সৈন্যরা বৈশালী নগরকে তছনছ করে দিল। বিম্বিসার আম্রপালিকে মুক্ত করে সসম্মানে নিজের রাজ্যে নিয়ে এলেন। সত্যই আম্রপালির প্রতি তার প্রেম ছিল নির্ভেজাল। তিনি আম্রপালিকে বিবাহ করলেন, কিন্তু সমাজ তাকেও ছাড়ল না। সামনে এসে বলার মতো সাহস না থাকলেও আড়ালে আবডালে সমানে চলছিল সমালোচনার ঝড়। যখন সেটা রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছল, তখন আম্রপালির মন সচকিত হয়ে উঠল। সে জানত যে এটা ঘটারই ছিল। তার জন্য স্বয়ং আজ রাজার সম্মান ধূলিসাৎ হতে চলেছে। এটা সে কখনোই হতে দিতে পারে না। একদিন সে তাই গোপনে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে আসে বৈশালী। কিন্তু বৈশালীর কি হাল! যেন সে একটা ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়িয়েছে। যতই হোক, বৈশালী তার মাতৃভূমি। মাতৃভূমির এ দশা কে করল তা মান্ডবীর কাছে জানতে চাইলে সে জানালো, মান্ডবী, তুই সত্যি করে বল, বৈশালীর এমন হাল কি করে হলো? কি হলো? চুপ করে আছিস কেন? বল। কি করে আবার? এসব কিছুর জন্য দায়ী তোমার স্বামী।
আমার স্বামী? গতবার তোমাকে যখন উদ্ধার করে নিয়ে গেল তখনই তো। না না, আমার স্বামী নয়। এ সব কিছুর জন্য দায়ী আমি নিজে, আমার পোড়া কপাল। এতে তোমার কি দোষ বাপু? আছে আছে, ও তুই বুঝবি না। আমি হলাম পুরুষ মানুষের মনের ব্যাধি। এর একমাত্র ঔষধ আমার মৃত্যুতে। কিন্তু আত্মহনন করা যে মহাপাপ। তাহলে এই দায়ভার থেকে মুক্ত হওয়ার কি কোনো উপায় নেই? হায় ঈশ্বর, আমায় পথ দেখাও। আমি যে বড়ই অসহায়। মনের গভীরে এই কষ্টটা তাকে কিছুতেই স্থির থাকতে দিচ্ছে না। সে নিজেকে বহুবার নিজের মুখোমুখি বসিয়েছে, কিন্তু কোনো সদুত্তর কিছুই পায়নি। সে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। নিজের মনকে শান্ত করতে সে একদিন সূর্য ওঠার পূর্বেই গোপনে গৃহত্যাগ করল। পূর্ণ অবগণ্ঠিতা নগরপথ আম্রপালি আজ বৈশালীর রাজপথে একাকী, যা ইতিপূর্বে কখনো ঘটেনি। উদ্দেশ্যহীনভাবে বেশ কিছুটা পথ চলার পর ক্লান্ত অবসন্ন শরীরে বিশ্রাম নেবার জন্য সে এক বটবৃক্ষের তলে উপবিষ্ট হতেই দু চোখ জুড়ে তার ঘুম নেমে এলো। এক প্রহরকাল পর দূর থেকে ভেসে আসা এক জাগতিক সঙ্গীত কানে আসতেই তার ঘুম ভেঙে গেল। সে যেন এক অপার্থিব মন্ত্রোচ্চারণ। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। শরণং গচ্ছামি। আহা, শুনে যেন তার প্রাণটা জুড়িয়ে গেল। সে আর কাল বিলম্ব না করে যেদিক থেকে মন্ত্রোচ্চারণ ভেসে আসছিল সেই পথেই চলতে শুরু করল। সেখানে পৌঁছে সে এক বৃদ্ধকে একটি পিপুল বৃক্ষের তলায় একটি বেদির ওপর উপবিষ্ট থাকতে দেখল, আর সেই বৃদ্ধ অসংখ্য মানুষ দ্বারা পরিবেষ্টিত। বুঝতে তার আর বিলম্ব হলো না যে ইনি আর কেউ নন, পরম মহাজ্ঞানী বুদ্ধ। তাকে উপবিষ্ট হতে দেখে বুদ্ধ বললেন, তুমি কে মা? আমি বৈশালীর নগরবধূ আম্রপালি। জীবনে আমার ধন সম্পত্তির কোনো অভাব নেই, তবুও মনের এক অস্থিরতা আমাকে বড়ই বিচলিত করে রেখেছে। বেঁচে থাকার এতটুকু স্পৃহা নেই। কিন্তু আত্মহননের পথ যে পাপের পথ, তাই আমাকে আপনি আলোর পথ দেখান প্রভু, যে পথে চলে আমি বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারি। বাকি জীবনটা আমি আপনার সেবায় ব্রতী হতে চাই। বেশ, তুমি যখন এসেই পড়েছ তখন তোমায় বলি মা, এ পথ বেছে নেবার আগে মনকে শান্ত করো, তারপর মনকে প্রশ্ন করো যে পথ তুমি বেছে নিতে চলেছ তার জন্য তোমার মন প্রস্তুত কিনা। কারণ এ বড় কঠিন পথ মা। যে পথ তুমি এত কাল অতিবাহিত করেছ তা হলো বিলাসিতা আর আতিশয্যের পথ। আর আমাদের এই বন্ধুর পথ প্রতি মুহূর্তে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। তখন স্বইচ্ছায় তুমি তো তোমার ফেলে আসা জীবনে আর ফিরে যেতে পারবে না মা। আমি আমার সিদ্ধান্তে অটল আচার্য। মন আমার অশান্ত হলেও সিদ্ধান্তে আমি স্থির।
আজ থেকে আপনার পথই আমার পথ। তবে আমার একটা নিবেদন আছে, যদি অনুমতি দেন তাহলে। অনুমতি দিলাম। এক ভিক্ষুণীর জীবন বৈভবহীন জীবন। সে জীবনে ধন সম্পদের কী বা মূল্য থাকে? তাই আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি দরিদ্রজনে বিতরণ করে দিয়ে শুধুমাত্র আমার গৃহটি আমি সংঘের হস্তে সমর্পণ করতে চাই। বেশ, তোমার প্রস্তাব আমি গ্রহণ করলাম। এখন ভিক্ষুণী সুদেষ্ণার সঙ্গে যাও আর সরোবরের জলে অবগাহন করো। তারপর ভিক্ষুণীর জীবনের শপথ গ্রহণ করো। যথার্থ আচার্য। বুদ্ধং শরণং গচ্ছামি। এরপর বাকি জীবনটা আম্রপালি বুদ্ধের সাহচর্যে এক ভিক্ষুণী হয়েই কাটিয়ে দেয়। এইভাবে একটু একটু করে সে তার অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে ধীরে ধীরে এক নতুন আলোর দিকে এগোতে থাকে। বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি।